আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। বিস্তারিত সংবাদ জানাবো। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগেও খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টে দেওয়ার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণ সহ এই রায় দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে, অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়নি। মুফতি হান্নানের যে কনফেশন রেকর্ড করা হয়েছে, সেকেন্ড কনফেশন, এটা তখন ছিলেন তিনি কন্ডেম সেল থেকে এনে তার কনফেশন রেকর্ড করা হয়েছে এবং তাকে এক্সিকিউট করে ফেলা হয়েছে 342 জবানবন্দি দেওয়ার আগেই। এই বিষয়ে আলোচনাতে হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, রায়ের রাষ্ট্রপক্ষ কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মারপি, আজকে বহুল সেই আলোচিত এবং ঐতিহাসিক যে মামলা বলা যায়, সেই মামলার আজকে নিষ্পত্তি হয়েছে সর্বোচ্চ আদালতে। আপনি জানেন যে আসলে সকালে হাইকোর্টের দেওয়া রায়ের বিপক্ষে যে রাষ্ট্রপক্ষের যে আপিল করা হয়েছিল, সেই আপিলটি কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সদস্য একটি বিচারক দল সেইটি খারিজ করে দেওয়া হয়েছে এবং এই মামলাটির কিন্তু বেশ কিছু পর্যবেক্ষণ আনা হয়েছে এবং এই মামলার খালাসের পাশাপাশি যে পর্যবেক্ষণটি এনেছেন সেটিও কিন্তু আমরা দেখেছি যে সংশোধন করা হয়েছে। অর্থাৎ হাইকোর্ট থেকে যে আসামিদের, বিশেষ করে আপনি জানেন যে লুৎফুজ্জামান বাবু সহ তারেক রহমান সহ যে আসামিদের শাস্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ মৃত্যুর এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেই বিষয়টি একেবারে খালাস করে দেওয়া হয় এবং সেই সাথে একটি সংশোধন আনা হয়। যে সংশোধনটি আমরা দেখেছি, হাইকোর্টের একটা অর্ডারে লেখা ছিল যে 21 গ্রেনেড হামলা যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেটির সঠিক এবং স্বাধীন তদন্ত হওয়া উচিত বলে এমন একটা মন্তব্য করেছিলেন হাইকোর্টে। সেই মন্তব্যটিও কিন্তু আপিল অফ ডিভিশনে কিন্তু সেটি সংশোধন করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটিকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই থেকে বোঝা যাচ্ছে যে এই মামলাটি একেবারে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষার ফল বলা যাচ্ছে। যে আসামি পক্ষের যে আইনজীবী তারা বলেছেন যে আসলে দীর্ঘ প্রতীক্ষার ফলে কিন্তু আজকের এই রায়ের রেজাল্ট হয়েছে এবং তারা বলছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই ক্ষেত্রে তারা আরও বেশ কিছু যুক্তি দিয়েছেন যে আসলে আসামি পক্ষ এর বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেটি তারা সঠিকভাবে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি, সেটি খারিজ করা হয়েছিল এবং সেটি 2018 সালে যে জজ আদালতে মামলার রায় ঘোষণা করা হয়, সেই সময় যে বিষয়টি অবজারভেশন আনা হয় যে আসলে আসামির যে জবানবন্দির যে বিষয়টি, সেই জবানবন্দিতে অনেকগুলো ফাঁকফোকর ছিল এবং সেই জবানবন্দিগুলো সঠিক হয়নি বলে এমন মন্তব্য করে কিন্তু হাইকোর্টের দেয়া যে রায় সেটি বহাল রেখেছে আপিল অফ ডিভিশন। সেই সাথে রাষ্ট্রপক্ষের যে বক্তব্য সেটি আমরা শুনেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রপক্ষের যে অতিরিক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল যিনি কথা বলেছেন আব্দুল জব্বার, উনি বলেছেন যে আসলে রায়ের কপি হাতে পাওয়ার পরে সেটিকে পর্যবেক্ষণ করা হবে এবং সেটি দেখেই তারপর সিদ্ধান্ত নেওয়া হবে রিভিউ করা যাবে কিনা। আপনাকে জানিয়ে দিয়েছে যে এটা সর্বোচ্চ আদালতের রায়, এই মামলায় বলা যায় একেবারে এখানে নিষ্পত্তি, তবে একটি রিভিউ করার সুযোগ রয়েছে রাষ্ট্রপক্ষে, সেটি আসলে করবেন কিনা সেটি আমাদেরকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে আসলে রায়টি হাতে পাওয়ার পর পর্যবেক্ষণ করবে এমনটাই জানিয়েবেন। তো মারফি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এখান থেকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডাকসু নির্বাচনে পুরোদমে প্রচার চালাচ্ছে প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, তুলে ধরছেন তাদের প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন তাদের ক্যাম্পাসের সমস্যা সমাধানে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। প্রার্থীদের বিগত দিনে কার্যকলাপের খোঁজ খবর নিচ্ছেন তারা। এদিকে আদালতের রায়ে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হওয়ায় খুশি প্রার্থী ও ভোটাররা। অন্যদিকে আজ বহুল প্রতীক্ষিত এজিএস প্রার্থীদের নিয়ে বেলা 3টায় টিএসসিতে তর্ক বিতর্কের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনে আজ শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল। বিকেল ৫টা পর্যন্ত কোষাধ্যক্ষের কার্যালয়ে ডোপ টেস্টের ফলাফল সহ মনোনয়নপত্র দাখিল করা যাবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১,২৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নবীন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির পর মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯,০০০। এদিকে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রচারণা চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ভোটাররা বলছেন, শিক্ষার্থী বান্ধব এবং চলমান সমস্যা সমাধানে যাদের যোগ্য মনে করবেন তাদেরকেই নির্বাচিত করবেন। জাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৯ প্রার্থী। আমরা এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাই যে প্রার্থী আমাদের সকলে চাওয়া পাওয়া সুন্দরভাবে শুনবে। তার এই ধরনের ক্যাটাগরি থাকতে হবে যে সে আমাদের জন্য কাজ করবে বা ছাত্রদের জন্য কাজ করবে, সবসময় আওয়াজ তুলবে, তারা স্টুডেন্টদের সাথে কানেক্ট হইতে পারে এমন টাইপের পার্সনকে আমরা চাই। যে প্রতিশ্রুতিগুলো আমরা সবার কাছ থেকে পাচ্ছি সবগুলো আসলে ক্যাম্পাসের ভালোর জন্য। ভোটার প্রসেসটা যেন সহজ করে দেওয়া হয়, যেন শিক্ষার্থীরা ভোট দিতে আসতে পারে। আমরা বিভিন্ন নতুনত্ব বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। দর্শক, প্রচারণার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, নির্বাচন ঘিরে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন এবং প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন সেখানে? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মহামঞ্চ রয়েছে সেখানে আমি অবস্থান নিয়েছি। তো দীর্ঘ ৩৩ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা কিন্তু এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করে চলেছে। সর্বশেষ সব কথা শেষ কথা বলতে নির্বাচনী আমেজ হয়ে চলেছে বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে। তো ভোটাররা যেমন প্রার্থীরা ভোটারদের দ্বারা দ্বারে ঘুরে চলেছেন, ভোটাররাও কিন্তু প্রার্থীদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের যে সমস্যার কথাগুলো বলছেন, ভোটারদের প্রার্থীদের কাছে বলছেন এই সমস্যাগুলো নিয়ে যারা কাজ করবেন তাদেরকে তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নির্বাচন কমিশন সূত্রে কিন্তু আরেকটি তথ্য আমাদেরকে জানিয়েছেন যে প্রার্থীগুলো রয়েছেন সেই সকল প্রার্থীদের কিন্তু ডোপ টেস্ট করানো হবে। মাদকের যে টেস্ট রয়েছে সেটি টেস্ট করানোর জন্য প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। যে কোনো মুহূর্তে কিন্তু ডোপ টেস্ট শুরু হবে। বিশ্ববিদ্যালয়ে যারা প্রার্থী রয়েছেন, এই জাকসু নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করবেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন কেন্দ্রকে ঘিরে। তো ভোটাররা ব্যাপক উৎফুল্ল মেজাজে কিন্তু রয়েছেন। তো প্রার্থীরা কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারের দ্বারে দ্বারে ঘুরে চলেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ মারফি। ধন্যবাদ আপনাকে। ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল রাত ৯টায় গোলাপ শাহ মাজারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী যে সকল অস্ত্র ব্যবহার করে থাকে তার সবকিছু ব্যবহার করে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল চক্রটি। দুপুরে ব্রিফিংকালে এসব কথা বলেন রমনা ডিসি মোহাম্মদ মাসুদ আলম। এ সময় তিনি বলেন, আগে গ্রেপ্তারকৃত ডাকাতদের থেকে তথ্য নিয়ে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে গাড়ি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। শহরের বিভিন্ন জায়গায় এরা কাজ করে বেড়ায়। বিশেষ করে তাঁতিবাজার কেন্দ্রিক এর আগে আপনারা দেখেছিলেন যে একটা ডাকাত চক্র আমরা ৮ জনকে ধরেছিলাম একসাথে। তাঁতিবাজারের যে স্বর্ণ ব্যবসাকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে আসতো তাদের তথ্যগুলো তারা নিত বা এই সোর্সিং তাদের ছিল। আর একটা বড় ছিল যে এই এলাকায় বিশেষ করে মতিঝিল, পল্টন এই এলাকায় অনেক বড় বড় ব্যাংক আছে। এই ব্যাংকগুলো তো ব্যাংকে যে বড় বড় লেনদেন হতো, এই লেনদেন হলে তারা কিন্তু তাদের সোর্স পেইড সোর্স ছিল। এই পেইড সোর্সের মাধ্যমে তারা কিন্তু জেনে যায়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিক পক্ষের বাড়ি ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। বুধবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সোহাগ পরিবহনের পরিচালক সহ অন্তত 15 জন আহত হন। কর্তৃপক্ষ জানায়, কাউন্টারের সামনে 2 ব্যক্তি ধূমপান করছিলেন। এ সময় কর্মচারীরা সরে যাওয়ার অনুরোধ করলে ক্ষেপে যায় তারা। কিছুক্ষণ পর 50 থেকে 60 জনের একটি দল এসে এলোপাতাড়ি কাউন্টার ভাঙচুর ও কয়েকজনকে কুপিয়ে জখম করে। এই ঘটনার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানা ইউনিটের সভাপতি তালুকদার বিল্লালকে দায়ী করছে সোহাগ পরিবহন কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ।
দেশের 7 অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। গাজীপুরের কাঁচা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকানপাট পুড়ে গেছে। জেলার চান্দনা চৌরাস্তা এলাকায় ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, চান্দনার শাপলা মেশনের পেছনে কাঁচা বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ব্যাপক লোকসান হয়েছে বলছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।